আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির যে মুদ্রাস্ফীতি অধ্যায়ের চতুর্থ যে লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আশা রাখি বিগত 3টি লেকচার তোমাদের কাছে অবশ্যই যে সহজ মনে হওয়ার কথা আর কি। আমি অবশ্যই মনে করি তোমরা সহজভাবে বিষয়গুলোকে শেষ করতে পেরেছ, কারণ আলোচনাটা অত্যন্ত মজার আলোচনা ছিল। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা দেখি চতুর্থ লেকচারে আমরা কি কি জিনিস পাব। অবশ্যই এই আলোচনাগুলোর প্রায়গুলোই পরীক্ষায় কিন্তু আসে, এজন্য তোমরা একটু গুরুত্ব সহকারে বইয়ের সাহায্য নিয়ে একটু লেকচারগুলো শেষ করে ফেলবে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করতে পারবে। যে এখন প্রশ্নটা দেখি তুমি বুঝতে পারছো এই প্রশ্নটা কতবার পরীক্ষায় আসছে। তারপরে দেখো, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। আলোচনা কিন্তু মূলত দুইটি বিষয় নিয়ে। ঠিক আছে, বেশি বড় আলোচনা হবে না, ছোট আলোচনার মধ্যে থাকবে। ঠিক আছে, দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। যে কোনো দেশের সরকার যখন দেশে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকে, তখন এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য যে কৌশল অবলম্বন করে থাকে সেগুলোকে আমরা বলে থাকি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। এখানে লক্ষ্য করো যে আমরা কিন্তু লিখছি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কৌশল কি করা হয়, অবলম্বন করা হয়। এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদ্ধতিগুলোকে প্রধানত 3টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এগুলো যদি আমরা দেখি, একটা হচ্ছে রাজস্ব পদ্ধতি, তারপরে আর্থিক পদ্ধতি, আর একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা এখানে মূলত আমরা জানলাম যে দেশে যখনই দ্রব্য সামগ্রীর দামটা বাড়তে থাকে বা অস্বাভাবিক হয়ে যায়, তখনই এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য 3 ধরনের কৌশল বা পদ্ধতি কি করা হয়, অবলম্বন করা হয়। এই পদ্ধতিগুলোর মধ্যে 1 নম্বর আছে কি রাজস্ব পদ্ধতি, 2 নম্বর আর্থিক পদ্ধতি, 3 নম্বরে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমরা এখন এগুলোকে আবার আলোচনা করব আলাদা আলাদাভাবে। প্রথমে আসি রাজস্ব পদ্ধতি। ঠিক আছে, এখানে খেয়াল করো রাজস্ব নীতিটা কাকে বলে, মনে আছে কিনা দেখো। একেবারে সহজ একটা প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন। সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিকেই রাজস্ব নীতি বলা হয়। সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিকে বলা হয় রাজস্ব নীতি। সরকারের এই যে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে, আর এই প্রয়োগ করেই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে থাকেন। ঠিক আছে, আমরা এখন দেখি এই যে রাজস্ব নীতির মধ্যে প্রথমত সরকারি ব্যয়ের কথা বলি। সরকারি ব্যয় হ্রাস সংজ্ঞাটার মধ্যে আছে, দেখো, আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত। তাহলে প্রথমে বলছে সরকারি ব্যয় হ্রাস। সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর পরিমাণ অর্থ কিন্তু ব্যয় করে থাকেন। যখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন এই ব্যয়ের পরিমাণগুলো বা ব্যয়ের খাতগুলোকে সংকুচিত করে আনে। এতে করে অর্থের প্রবাহটা কি হয়, কমে যায় এবং এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাহলে 1 নম্বরটা আমরা জেনে গেলাম যে রাজস্ব পদ্ধতির মধ্যে বা রাজস্ব যে কৌশলের মধ্যে 1 নম্বর কৌশলটা হচ্ছে কি, সরকারি ব্যয়টা কি করে, হ্রাস করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা হয়। 2 নম্বরে যদি আমরা চাই, করের পরিমাণ বৃদ্ধি। এখানে লক্ষ্য করো সরকারের আয়ের কথা বলছি। সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে কর। এখন
যদি জনগণ যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন যদি জনগণের উপরে অতিরিক্ত কর আরোপ করা হয়, তখন কি হবে? তাদের ক্রয় ক্ষমতা কমে আসবে। যখন ক্রয় ক্ষমতা কমে আসবে, তখন বাজারে তার প্রভাবও কিন্তু পরিলক্ষিত হবে। তখন আর ভোক্তারা আগের মতো দ্রব্য ক্রয় করতে পারবে না। যখন তার মানে কি, ভোক্তাদের সামগ্রিক চাহিদাটা আস্তে আস্তে কমে আসবে। এতে করে মুদ্রাস্ফীতিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তার মানে আমরা দেখলাম দ্বিতীয় কথাটা হচ্ছে করের পরিমাণ বৃদ্ধি। তারপরে যদি যাই সরকার কর্তৃক ঋণ গ্রহণ, সরকার যদি জনগণের কাছ থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ঋণ গ্রহণ করে, তাহলে কি হবে? তখন অর্থের পরিমাণটা কমে আসবে। এতে করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তারপরে সঞ্চয় উৎসাহ প্রদান, মানুষকে সঞ্চয় করতে বা সঞ্চয় হতে যে বিভিন্নভাবে যদি উদ্বুদ্ধ করা হয়, তখন দেখা যাবে মানুষের কাছে যে বর্তমানে ব্যয়যোগ্য অর্থটা কি হবে? কমে আসবে। ঠিক আছে, মানুষ ভবিষ্যৎ সম্পর্কে যখন সচেতন হবে, তখন মানুষ বর্তমান ভোগটাকে কমিয়ে দিয়ে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। এতে করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল আমাদের রাজস্ব পদ্ধতির কথা। এরপর আসি আমরা আর্থিক পদ্ধতির কথা। এই পদ্ধতিতে কাজটা করে আসলে মূলত কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক কি করে? এখানে লক্ষ্য করো যে কেন্দ্রীয় ব্যাংকের কাজটা কি। যে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকেন। আর্থিক নীতির মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকেন। এখানে মাঝখানে একটু আমাদের যে যান্ত্রিক ত্রুটির কারণে একটা শব্দ কিন্তু যুক্ত হয়ে গেছে, তোমরা একটু এটাকে লক্ষ্য রাখবে আর কি। ঠিক আছে, যাই হোক, আর্থিক নীতির মধ্যে প্রথমে হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। এগুলো কিন্তু 1 নম্বরের জন্য তোমাকে মনে রাখতে হবে। ব্যাংক হারটা কি? দেখো, একজন বিনিয়োগ মানে যিনি উদ্যোক্তা, উনি ব্যাংক থেকে ঋণ নেয়। ব্যাংক তাকে যেই হারে ঋণ দেয়, এটাকে বলা হয় সুদের হার। আর বাণিজ্যিক ব্যাংকগুলো যে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কিন্তু ঋণ গ্রহণ করে, এই বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে হারে ঋণ গ্রহণ করে, ওইটাকে বলা হয় ব্যাংক হার। এখন লক্ষ্য করো, এই যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে ঋণ গ্রহণ করে, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে যে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি বিরাজমান আছে, তখন কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকে আর পূর্বের হারে ঋণ প্রদান করবে না। তখন কি করবে? এই হারটাকে বাড়িয়ে দেবে। আর এতে করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতাও কি হবে? কমে আসবে। এই কারণে বলা হয়েছে ব্যাংক হার বৃদ্ধির কথা। তারপর জমার হার বৃদ্ধি। এখানেও খেয়াল করো, প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে তার আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে কি করতে হয়? জমা রাখতে হয়। এটাকে বলা হয় যে এই জমার হার বা একটা নির্দিষ্ট অংশ তো জমা রাখতে হয়, এই জন্য বলছে জমার হার। এখানে খেয়াল করো, যখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখনই বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বাধ্য করে যে তোমাদের জমার অনুপাতটা বা জমার হারটা বাড়িয়ে দিতে হবে। কারণ যে যখন জমার পরিমাণটা বা জমার হারটা বৃদ্ধি করা হয়, তখন আর বাণিজ্যিক ব্যাংকের কাছে পূর্বের মতো ঋণ প্রদানের ক্ষমতা বহাল থাকে না। তার মানে তার ঋণ প্রদান ক্ষমতাটা কি হয়? কমে আসে। এই কারণে এই কেন্দ্রীয় ব্যাংক এই জমার হারটা কি করে? বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে খোলা বাজার নীতি। এটা প্রথম দুইটা পদ্ধতিকে যদি সরাসরি মনে করো খুব দ্রুত কাজে আনার ক্ষেত্রে যদি প্রথম দুইটা কার্যকরী না হয়, তখন কি করে? এই খোলা বাজার নীতিটা প্রয়োগ করে থাকে। এই খোলা বাজার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঋণপত্র, বন্ড জনগণের কাছে
এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে কি করে বিক্রয় করে। এতে করে মানে এই যে অতিরিক্ত অর্থের যে প্রবাহটা কি হয় কমে আসে। কারণ যখন এই বন্ডের এগেনিস্টে বা ঋণপত্রের এগেনিস্টে অর্থটা চলে যায়, তখনই যে অতিরিক্ত অর্থটা কি হয় বাজারে আর থাকে না। এতে করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এই ছিল আসলে আমাদের আর্থিক পদ্ধতির কথা। এবার আসি প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতির কথায়। লক্ষ্য করো, রাজস্ব নীতি ও আর্থিক নীতি ছাড়াও সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে থাকেন। এর মধ্যে আমরা যদি এগুলো কিন্তু একেবারে নর্মাল জিনিস, তুমি দেখবা এগুলা একবার দেখলেই পারবা। একটাবারে সর্বোচ্চ দাম নির্ধারণ। সরকার কি করতে পারে, যেই দ্রব্যের দামটা হু হু করে বেড়ে যাচ্ছে, তখন সরকার যে এই দ্রব্যটার দাম নির্ধারণ করে দিতে পারে যে এর বেশি দাম নেওয়া যাবে না। তখন কি হবে, যে যারা এর বেশি দাম নির্ধারণ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েও মুদ্রাস্ফীতিকে কি করা সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপরে দেখো, ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। আমরা প্রায় সময় কিন্তু দেখি সরকার জনগণের দুর্ভোগটা লাঘবের জন্য টিসিবির মাধ্যমে পণ্য কিন্তু বিক্রয় করে থাকে। এতে করে কি হয়, যে যারা অতি মুনাফা লোভী বিক্রেতা আছে বা ব্যবসায়ী আছে, তারা আর অতিরিক্ত মুনাফা মানে জনগণের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের কোনো সুযোগ থাকে না। অর্থাৎ যে যখন ভোক্তারা কম মূল্যে ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করবে, তখন ভোক্তাদের একটা অংশ যখন ওদিকে চলে যায়, তখন বাজারে অন্য মানে জায়গায় কি হবে, ভোক্তার সংখ্যাটা কিছুটা হলেও কম হবে এবং পাশাপাশি ভোক্তারা এই মূল্যের সাথে বাজারের মূল্যটাকেও তুলনা করার যে চেষ্টা করে। এতে করে বিক্রেতাদের পক্ষে অহেতুক মূল্য আদায় করা তখন আর সম্ভব হয় না, আর এর মাধ্যমে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তারপরে মজুরি নিয়ন্ত্রণ। দেখো, আমরা কিন্তু ব্যয় মানে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছি। ওইখানে তোমরা দেখছো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অন্যতম একটা কারণ হচ্ছে মজুরি বৃদ্ধি। যদি মজুরি বৃদ্ধি পায়, তাতে করে কি হবে, উৎপাদন খরচ বেড়ে যাবে। আর উৎপাদন খরচ বেড়ে গেলে তখন তো বাজারে দ্রব্যসামগ্রীর দামও বেড়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেবে। এখানে বলা হয়েছে যে যখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন সরকার যে মজুরির হারটা অর্থাৎ মজুরির যেই লেভেলে আছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কারণ এই মজুরি যদি যারা তোমার বিভিন্ন সংগঠন আছে, শ্রমিক সংগঠনগুলো, তারা যাতে অহেতুক যে বাধ্য করে মজুরি বাড়াতে না পারে, এই দিকটা সরকার কি করে নিয়ন্ত্রণ করে। আর এতে করে উৎপাদন খরচটাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সর্বোপরি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তারপর উৎপাদন বৃদ্ধি, এটা মানে আরেকটা অন্যতম কাজ। যে মুদ্রাস্ফীতি দেখা দিছে কি কারণে, বাজারে দ্রব্যের সংকট আছে। এই কারণে যদি আমি উৎপাদনটা বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে, বাজারে দ্রব্যের যোগানটা বেড়ে যাবে। আর দ্রব্যের যোগান যখন বেড়ে যাবে, তখন দ্রব্যের মূল্য আস্তে আস্তে কি হবে, কমে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা পরেরটা যদি যাই, আমদানি বৃদ্ধি। অনেক সময় যে উৎপাদন তো আর সাথে সাথে বললেই বাড়ানো সম্ভব হয় না, এটার একটা সময় সাপেক্ষ ব্যাপার। তখন এই ঘাটতিকালীন সময়ে কি করতে হয়, আমদানি বাড়িয়ে দিতে হয়। আমদানি বাড়িয়ে দিয়ে যদি দ্রব্যের যোগানটা পর্যাপ্ত পরিমাণ করা হয়, তখন আর দ্রব্য সামগ্রীর দামটাও কি করা হয় না, বৃদ্ধি পায় না। অর্থাৎ মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তারপরে আমরা যদি যাই, মুদ্রা অবৈধকরণ। অনেক সময় এটা হচ্ছে একেবারে সর্বশেষ কাজ। খেয়াল করো যে আজকে থেকে
2 বছর মেবি 2 বছর আগে ইন্ডিয়াতে তোমার এই যে 1,000 টাকার নোট কিন্তু সরকার অবৈধ করছেন। এর পেছনে কিন্তু পলিসিগত অনেকগুলো কারণ কিন্তু আছে। তাহলে যাই হোক, এখানে এই মুদ্রা অবৈধ করে কিন্তু কি করে যে মুদ্রার এই পরিমাণটা প্রবাহটা কিন্তু কমিয়ে আনা হয়। ঠিক আছে, তাহলে এই মুদ্রা অবৈধকরণের করার মাধ্যমেও কি করা সম্ভব, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ছিল মূলত আজকের আলোচনাটা। দেখো এখন যে পরবর্তী কথাটায় যাই, মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য আলোচনায় যাব। তার আগে আমরা যেহেতু মুদ্রাস্ফীতিটা সম্পর্কে জেনে আসছি, এখন মুদ্রা সংকোচন কাকে বলে এটা নিয়ে একটু কথা বলি, তারপর পার্থক্যে চলে যাব। মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত জিনিস। ওইখানে মুদ্রাস্ফীতির সংজ্ঞাটাকে তুমি একটু উল্টোভাবে বলে ফেলো, তাহলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, যখন দ্রব্য সামগ্রীর দাম ক্রমান্বয়ে হ্রাস পায়, ওইখানে বলছিল কিন্তু বৃদ্ধি পায়, এখানে বলছি ক্রমান্বয়ে হ্রাস পায়, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য যদি ক্রমান্বয়ে কি হয়, এখানে বেড়ে যায়, এই অবস্থাটাকে বলা হয় মুদ্রা সংকোচন। দেখো, মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হলো মুদ্রা সংকোচন। দ্রব্য সামগ্রীর দাম যদি হ্রাস পেতে থাকে, এই অবস্থাকে বলা হয় কি, মুদ্রা সংকোচন। অর্থাৎ অল্প পরিমাণ অর্থ যখন অধিক পরিমাণ দ্রব্যের জন্য ব্যয় হয়, তাকে মুদ্রা সংকোচন বলা হয়। আগের মুদ্রাস্ফীতির সংজ্ঞাটাকে কিন্তু মডিফাই করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো অর্থনীতিবিদ ফল আইজিগের মতে মুদ্রা সংকোচন হলো এমন একটি ভারসাম্যহীন অবস্থা যেখানে দাম স্তরের নিম্নগতির প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তিগুলো ক্রমশ সংকুচিত হয়ে আসে। আবার বলছি কথাটা, ফল আইজিগের কথাটার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো কিন্তু উনি তুলে আনছেন, যে মুদ্রা সংকোচন হলো এমন একটি ভারসাম্যহীন অবস্থা যেখানে দাম স্তরের নিম্নগতির প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তিগুলো ক্রমশ সংকুচিত হয়ে আসে। ঠিক আছে, কারণ এই মুদ্রা সংকোচনের বেলায় অর্থনীতির অবস্থা কিন্তু আসলে অনেক নাজুক হয়ে যায়। যাই হোক, আমরা এখন আর ওইদিকে যাব না, আমরা পার্থক্যের দিকে চলে আসি। প্রথমত সংজ্ঞাগত পার্থক্য, এটা আমরা মোটামুটি জানি যে যখন অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের দিকে কি হয়, ধাবিত হয়, তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সেম এটার উল্টা করো, যখন অল্প পরিমাণ অর্থ অধিক পরিমাণ দ্রব্য সামগ্রীর জন্য ব্যয়িত হয়, তাকে, সরি এখানে একটু ভুলে গেছে, এটা ওই যে কপি পেস্টের কাজ, তো এটা মুদ্রা সংকোচন হবে, তাকে মুদ্রা সংকোচন বলা হয়। কপি পেস্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, অনেক সব দিকে খেয়াল রাখা যায় না। তারপর অর্থের মূল্য, মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য হ্রাস পায়, আর মুদ্রা সংকোচনের সময় অর্থের মূল্য বৃদ্ধি পায়, কার মানে অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। তারপর দাম স্তর, দেখো এগুলো সবগুলো সহজ সহজ জিনিস। মুদ্রাস্ফীতির সময় দাম স্তর কি হয়, বেড়ে যায়, আর মুদ্রা সংকোচনের সময় দাম স্তর হ্রাস পায়। তারপর উৎপাদনের দিকটা দেখো, যখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থাৎ মূলত মৃদু মুদ্রাস্ফীতি, তখন কি হয়, উৎপাদনটা আস্তে আস্তে বাড়ে, উৎপাদনকারীরা মুনাফার আশায় বিনিয়োগ বাড়ায়, উৎপাদন বাড়ায়। কিন্তু মুদ্রা সংকোচনের সময় কি হয়, বিনিয়োগকারীরা ক্ষতির আশঙ্কায়, কারণ দ্রব্য সামগ্রীর দাম তো তুলে আনতে পারবে না, এই যে ক্ষতির আশঙ্কায় তখন কি করে উৎপাদন হ্রাস করে ফেলে। ঠিক আছে, এতে তারপর কি হয়, এতে মূলত অর্থনীতির জন্য কিন্তু অনেক ক্ষতির মানে সম্মুখীন হইতে হয় অর্থনীতিকে। দেখো, সামগ্রিক চাহিদা, মুদ্রাস্ফীতির সময় সামগ্রিক চাহিদা কিন্তু বৃদ্ধি পায়, আর মূলত তো সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তারপরে মুদ্রা সংকোচনের সময় সামগ্রিক যোগান হ্রাস পায়। দেখো, একটার মধ্যে চাহিদার কথা বলছি, আরেকটার মধ্যে যোগানের কথা বললাম। এবার আসো কর্মসংস্থান। আমরা একটু আগে বলছিলাম মৃদু মুদ্রাস্ফীতির সময় বিনিয়োগের পরিমাণ বাড়ে, অর্থাৎ উৎপাদন বাড়ে, আর এতে করে উৎপাদনের উপকরণগুলোর
যে কি হয়, নিয়োগের পরিমাণ বাড়ে। সরাসরি যদি আমি বলি, কর্মসংস্থানের পরিমাণটা কি হয়, বাড়ে। আর মুদ্রা সংকোচনের সময় যেহেতু উৎপাদনের পরিমাণ কমে যায়, সেজন্য উপকরণের যে পরিমাণটা কি হয়, আস্তে আস্তে কমে আসে। উৎপাদন কমে গেলে তো আর উপকরণ আর আগের মতো লাগে না, কমে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে কর্মসংস্থান কি হবে, কমে যাবে। তারপর বিনিয়োগ, দেখো সবগুলো রিলেটেড কথাবার্তা। বিনিয়োগের পরিমাণ যে মুদ্রাস্ফীতির সময় কি হবে, বেড়ে যাবে। কারণ বিনিয়োগকারীরা অতি লাভের আশায় তারা আরো কি করবে, বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেবে। আর উল্টো দিকে দেখো, মুদ্রা সংকোচনের সময় যে ক্ষতির আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগের পরিমাণ কি করবে, কমিয়ে দেবে। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ এক্ষেত্রে হ্রাস পাবে। প্রবৃদ্ধির কথা আসি। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাস্ফীতি সহায়ক ভূমিকা পালন করে। কারণ এক্ষেত্রে কি হয়, উৎপাদন বাড়ে, নিয়োগ বাড়ে, আয় বেড়ে যায়। ঠিক আছে, এ কারণে বলছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাস্ফীতি সহায়ক ভূমিকা পালন করে। আর অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রা সংকোচন ক্ষতিকর প্রভাব ফেলে। কারণ এটার আসলে অর্থনীতিটাকে পেছনের দিকে টেনে নিয়ে যায়। ঠিক আছে, অর্থনৈতিক কার্যক্রমটাকে স্থবির করে দেয় মুদ্রা সংকোচনটা। ঠিক আছে, এই ছিল মূলত আমাদের আলোচনা। যাই হোক, আজকের এই আলোচনা থেকে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারতাম আমি, মুদ্রা সংকোচন কাকে বলে। ঠিক আছে, আর অথবা মুদ্রা সংকোচনের সময় অর্থের মূল্যের কি ধরনের পরিবর্তন হয়, এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। যাই হোক, এখানে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে আমরা তুলে আনছি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করো, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য চিহ্নিত করা। শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে। এজন্য তোমরা একটু মনোযোগ সহকারে আজকের এই পড়াটা অবশ্যই শেষ করবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।